তোমার এই যজ্ঞপুরের কাজের চেয়ে অনেক অনেক সহজ। যেদিন তুমি আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার এই সোনার চাল দেখে এইবার উন্মুক্ত তীরের তরবারি। কি হচ্ছে ক্যাপ্টেন বাবু? কি করছেন? কি করছি দেখবেন? আমি জুয়েল লড়ব। পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি, আর ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে আমি হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদু গ্রীসের একটি রাজ্য থেবাই। এই থেবাইয়ের রাজা লাইয়ুস দূর বিদেশ যাত্রাকালে নিহত হন। কিভাবে নিহত হন? পুত্র মুখোশ আইল রে রত স্বর্ণচূড় বিধায় পুরিয়া পুরি সাজিছে রাবণ রাজা বীর মাদে মাদি কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। সূর্য এই গানটা গাইছে। কয়ডাঙ্গা সবুজ সাংস্কৃতিক চক্রকে স্বাগত। এইরকম একটা সময়ে থিয়েটারের বেলা অবেলা কালবেলা নিয়ে কথা বলবার জন্য, মানে ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো। থিয়েটার শব্দবন্ধটি যবে থেকে, মানে তার আবিধানিক অর্থ যা, তা আমরা তো জানি বা আমরা তা উদ্ধার করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় যে গল্প কথা আমরা শুনেছি থিয়েটারের উদ্ভব নিয়ে, বা যবে থেকে তাকে ডকুমেন্টেড, মানে তার ভার্সনটা আমরা পাচ্ছি, তারও আগে যা হয়তো লিখিত নেই, কোনোভাবে ধরা নেই, তার বোধটি হয়তো তারও আগে কোথাও মানব সভ্যতাকে প্রাণিত করেছিল। আমার মনে হয় থিয়েটার শব্দবন্ধের জন্মের অনেক আগেই এই কলাটি মানুষ আয়ত্ত করতে চেষ্টা করেছিল এবং এক প্রকার বাধ্য হয়েছিল তার তৎকালীন সামাজিক অবস্থানে, পারিপার্শ্বিক অবস্থানে দাঁড়িয়ে বিভিন্ন মত, বিভিন্ন তথ্য এবং বিভিন্ন বিষয় যা তারা তখন মুখোমুখি সংঘর্ষে জীবনে খুঁজে পাচ্ছিল এবং তাদের যুঝতে হচ্ছিল, সেইগুলিকে তারা নানাভাবে তাদের কমিউনিটির মধ্যে, গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে চাইছিল। এক অর্থে অনেকটা যেন একাধারে একজন সাংবাদিকের কাজ, একজন শিক্ষকের কাজ এবং একজন শিল্পীর কাজ। থিয়েটার শব্দটার সাথে দায়বদ্ধতার যে একটা সম্পর্ক, সেটা বোধহয় তখন থেকেই একসাথে ছিল, এবং এইভাবেই থিয়েটার তার পুরনো সময়ে তার নিজেকে হাজির করবার চেষ্টা করছিল। আমার মনে হয় যে এই দায়বদ্ধতা, এই শব্দটির সাথে বিনোদন বা এন্টারটেনমেন্ট, এই শব্দবন্ধটি হাত ধরে এসছিল, কিন্তু প্রথমেই মানুষ শুধুমাত্র খামোখা এন্টারটেইন করার জন্য এই শিল্প মাধ্যমটিকে ব্যবহার করেছে বলে, বা এর উদ্বর্তন হয়েছিল বলে আমার ঠিক মনে হয় না। আমার এ সম্পর্কে ভিন্ন মত। আমার মনে হয় যে এন্টারটেনমেন্ট সাথে সাথে এসছিল। মানুষ
যখন কোনো পারফরমেন্স দেখেছিল, সেখান থেকে সে ইনফরমেশন পেয়েছিল, সেখান থেকে সেই বিষয় সম্পর্কে সে অবগত হতে পেরেছিল। ঠিক যেরকমভাবে আমরা শিকারের গল্পের একটি রেফারেন্স থিয়েটার নিয়ে পড়াশুনো করবার ক্ষেত্রে পেয়েছি, বা বিভিন্ন জায়গায় এই রেফারেন্সটি বলা হয়, যে গোষ্ঠীবদ্ধ মানুষ শিকার করে এনে তার কৌশল, সেখানে যে অবস্থা তারা মুখোমুখি হয়েছিল তার বিবরণ, এবং তার সাথে তার কুশলী পারফরমেন্সের মধ্য দিয়ে মানুষের কাছে হাজির করেছিল যে সিচুয়েশন কীরকম, অবস্থা কীরকম, এবং এই অবস্থায় দাঁড়িয়ে ঠিক কী করতে হয়েছিল তাদের, ইত্যাদি ইত্যাদি। এবং তারপর মানুষ নির্বিবাদ সেখানে আনন্দও পেয়েছে। এরপর থিয়েটার নানা রকম পথ ধরে নানা প্রদেশে, নানা দেশে তার মতো করে তার নাম ধারণের আগে থেকেই তার নিজেকে ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল। ঠিক একই রকমভাবে যেরকম আমরা গ্রিস দেশের কথা জানি, আমরা ভারতবর্ষেরও একটা থিয়েটারের দীর্ঘদিনকার চর্চার কথা জানি। ভারতের নাট্যশাস্ত্র প্রায় এত হাজার বছর আগে লেখা, সেটা কি শুধুই একটা একাডেমিক চর্চা, না তার ভেতরে একটা নিরলস একটা খোঁজ ছিল, একটা অনুসন্ধান ছিল, এবং একটি প্র্যাকটিস ছিল বা প্রসেসও ছিল? সেগুলোর হাত ধরেই, ওই অবজারভেশনগুলোর হাত ধরেই ভরতমুনি এবং তার সহযোগীরা তারাই নাট্যশাস্ত্রের প্রবর্তনা করেছিলেন। এবং সহৃদয় হৃদয় সম্পাদ এই কথাটি সেখানে আছে, যে আমরা কাদের কাছে এই নাটক নিয়ে চলেছি, কাদের সামনে আমরা রাখছি, এবং অডিয়েন্স এই শব্দটিও তার সাথে এসে পড়ে, যাদেরকে ছাড়া এই থিয়েটার বা পারফরমেন্স অ্যাক্ট বা আর্টটি পরিপূর্ণ হতে পারে না। এবং আমরা এটাও জানি যে থিয়েটার বহুদিন ধরেই আমরা স্বীকার করেছি একটি তিলোত্তমা শিল্প হিসেবে। এর মধ্যে নাচ, গান, পেইন্টিং বা ছবি আঁকা, সমস্ত রং, বর্ণ, ছন্দ সব কিছু এর মধ্যে আছে। সমস্ত শিল্পের সমাহার তাকে বলা যেতে পারে। ফলত সব কিছুর নিখুঁত এবং নির্দিষ্ট ব্যবহারের মধ্য দিয়েই তার মূর্ছনা তৈরি করবার প্রচেষ্টা সেই কোন কাল থেকে হয়ে আসছে। থিয়েটারে বিভিন্ন বিষয় বিভিন্ন সময় এসছে, মানুষের মনের চৌখুপিতে তার ভেতরে লুকিয়ে থাকা নানা বিবর্ণ, বিস্বাদ, নানা সত্য কথা, নানা ধরনের ক্রিটিক্যাল অ্যানালিসিস চরিত্রের মধ্য দিয়ে সমাজ জীবনকে বুঝিয়ে তোলবার জন্য বিভিন্ন প্রবর্তকরা, নাট্য নির্মাতারা, অভিনেতারা, নাট্যকাররা তারা বিভিন্ন সময় ধরে এনেছেন। কখনো তা দেখে আমরা ঘাবড়ে গেছি, কখনো আমরা একটু সংকুচিত হয়ে পড়েছি। সত্যি কথার জোর তো প্রবল, তা কখনো কখনো আমাদের এত মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যে আমরা নিজেদেরকে যেন আয়নায় দেখতে পেয়েছি। তাই অনেকেই কিন্তু বলেন যে থিয়েটার আসলে সমাজের দর্পণ, বা একটি রাষ্ট্রকে তার থিয়েটার কিভাবে চলছে, কি হচ্ছে, সেটা দেখলে আন্দাজ করা যায় যে ঠিক কোন অবস্থায় আমার ভূখণ্ড দাঁড়িয়ে আছে। তারপর থিয়েটার নানা রকম অবস্থার মধ্যে পড়েছে। এরকম অবস্থার সমাজে তো আসে, ঠিক যেরকম এখন আমরা একটা সময় কাটাচ্ছি যেন ঠিক একটা অন্ধকার সময়ের মতো, অথচ এখানেই আশার আলোটি আছে। মেডিয়েভেল এজে সেই সময়, কিংবা মোরালস প্লে যখন হয়েছে, তখন মানে নানা রকম ভাবে থিয়েটারকে ব্যবহার করবার চেষ্টা করা হয়েছে। চার্চে যখন থিয়েটার হয়েছে, চার্চ তাতে যেরকমভাবে লাগাম পড়িয়েছে এবং যেরকমভাবে সেখানে থিয়েটারকে ব্যাখ্যা করবার চেষ্টা করা হয়েছে, আসলে এই নানা কিছুর মধ্যে যারা থিয়েটারের মানুষ, তারাই নানা বাধা বিপত্তির মধ্যেও তাদের কথাটি বলবার চেষ্টা করে গেছেন। যে কোনো অবস্থায় যে কোনো মানুষের কাছে থিয়েটারকে পৌঁছে দেওয়ার একটি চেষ্টা থিয়েটারের মানুষরা করার আপ্রাণভাবে চেষ্টা করে যান, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না। কারণ থিয়েটারও কখনো কখনো ধীরে ধীরে তার প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে। তখন ওই গোষ্ঠীবদ্ধ জীবনের সেই যে থিয়েটার, নামকরণহীন যে থিয়েটার, সেই থিয়েটারের নামকরণ হয়। তারপর সেই থিয়েটার এসে পড়ে একটা নির্দিষ্ট প্রেক্ষাগৃহের মধ্যে,
একটা সময়ের মধ্যে এবং একটি প্রায় নির্দিষ্ট শ্রেণীর মধ্যে, তারা তখন থিয়েটারকে তার উৎকর্ষতা নিয়ে কথা বলেন, তার দর্শক হন, তার অভিনেতা হন, আদান প্রদান করেন। আবার আর এক রকম থিয়েটার চর্চাও চলে, সেটা ঠিক ওইভাবে লিপিবদ্ধ হয় না, কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় করে চলে। সেটাকে আমাদের দেশে, আমাদের ভূখণ্ডে বা আমরা যেখানে জন্মেছি সেখানে ঠিক কিভাবে দেখব, এটাও একটা ভাবনার বিষয়। আমাদের যে ফোকলোর বা আমাদের যে লোকসংস্কৃতি রয়েছে, তার আনাচে কানাচেতে থিয়েটারের নানা উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের পালাগান, আমাদের গম্ভীরা, বোলান, কুষাণ, নানা রকম, সেরাইকেল্লা বা পুরুলিয়া, সেখানকার ছৌ, এই সমস্ত কালারিপাইটুর মতো ওরকম একটা পুরনো অ্যাক্ট, এই সমস্ত কিছুর মধ্যেই এক ধরনের থিয়েটারের ভাবনা যেন নিহিত আছে। তার সবগুলোকেই এক অর্থে আমরা যে ডাইমেনশনে থিয়েটারকে দেখি ঠিক সেইভাবে হয়তো ফেলে দেওয়া যাবে না, কিন্তু থিয়েটার এখান থেকে এখনও উপকরণগুলোকে সংগ্রহ করে এবং থিয়েটারের মূল কথাটি এই অনেক লোকসংস্কৃতির মধ্যে এবং তার যাপনের মধ্যে এবং তার প্রয়োগ কলার মধ্যে থিয়েটারের মূল কথাটি, অর্থাৎ মানুষের সাথে কমিউনিকেশন করা, তার সাথে যোগাযোগ স্থাপন করা, সেটা কিন্তু চলছে এখনও। যদিও আমাদের খুব দৈন্য দশা, আমাদের লোকসংস্কৃতি এবং আমাদের এই সমস্ত লোক সংস্কৃতির সাথে যুক্ত শিল্পীদেরকে আমরা ঠিক সুবিধে দিতে পারিনি। জীবনে যেটুকু সুবিধে তাদের দরকার সেটুকুও তারা হয়তো পাননি তাদের কাজকর্মগুলোর মধ্য দিয়ে। সেই কাজকর্মগুলোর নানা কিছুকে আমরা গ্রহণ করেছি, আমরা গ্রহণ করে আমরা সেগুলোকে ব্যবহার করেছি আমাদের প্রেক্ষাগৃহে। তারা তাতে কোনোভাবে লাভবান হয়েছেন কিনা আমি জানি না, ফর্মটিও কোনোভাবে লাভবান হয়েছে কিনা সবসময় তা বলাও যায় না। কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম থাকেই, সেখানে তার প্রয়োগ নৈপুণ্যের উপর অনেক কিছু নির্ভর করে, কেন করছি তার অনুসন্ধানের উপর। আসলে ভারতবর্ষে বা বিশেষত এই বাংলায় লেবেদেফের হাত ধরে যে থিয়েটারটা প্রায় চলতে শুরু করলো এবং এখনো চলছে, যে প্রসেনিয়াম থিয়েটারের কথা আমরা বলি, তার আগে ভারতবর্ষে ঠিক এইভাবে প্রসেনিয়াম ছিল কিনা আমার ঠিক জানা নেই, বা আমি তো চোখে দেখিনি। কিন্তু ভারতের নাট্যশাস্ত্রের সেখানে যেভাবে অভিনয় হতো, তার যে রীতি, তার যে কাহিনী, তার যে বিভিন্ন বিধিনিষেধ বা তার যত রকম ভেদাভেদ ভাগ, সে প্রচুর, অসংখ্য। সে এই ছোট আলোচনায় এরকমভাবে তার বিশ্লেষণ করাও খুব যুক্তিযুক্ত হবে না। আমরা অনেকখানি সময় নিয়ে সেই কথা বলতে হয়। কিন্তু তার পরবর্তীতে আমি যদি চলে আসি যে আমাদের এখানে আমরা গত 200 বছরের উপর যে থিয়েটার চর্চা করে চলেছি, যে থিয়েটার চর্চার মধ্য দিয়ে নানান মানুষদের কথা আমরা জেনেছি। আমরা নীলদর্পণ নাটকের কথা জানি, যে নাটক তখন প্রায় ভিত্তি নাড়িয়ে দিয়েছিল এবং নাট্য নিয়ন্ত্রণ বিল তৈরি হয়েছিল নাটককে আটকে রাখবার জন্য, তাকে তার মুখ বন্ধ করে দেবার জন্যে। তো এরকম ব্যবস্থা এখনও কোথাও কোথাও পৃথিবীর এবং আমাদের দেশেও আছে, যেখানে একেবারে স্বাধীনভাবে আমার চর্চাটি আমি মানুষের কাছে রাখতে পারছি না। আমাকে রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে অনেক সময় কাজ করতে হচ্ছে, বা রাষ্ট্রযন্ত্র তার নানা রকম বিধিনিষেধ আরোপ করছেন নাট্য নির্মাণের ক্ষেত্রে এবং তার প্রয়োগের ক্ষেত্রে, মূলত প্রয়োগের ক্ষেত্রে। ফলত এটাতে আরো বেশি করে শক্তিশালী হয়ে উঠছে এই ধারণা যে তার মানে থিয়েটারে নিশ্চয়ই এন্টারটেইনমেন্টের উপরেও আর একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা আছে বলেই তাকে আটকে রাখবার, তার পূর্ণ প্রকাশকে কোনোভাবে ব্যাহত করবার একটা চেষ্টাও চলেছে। তার মধ্যে দাঁড়িয়েও আমরা যখন পরাধীন ছিলাম তথাকথিতভাবে ব্রিটিশ ইন্ডিয়া, তখনও যে থিয়েটার হয়েছে তাতেও নানা রকম কথা, নানা রকম আলোচনা এবং সময়কে নানা রকমভাবে ব্যবহার করা হয়েছে থিয়েটারের মধ্যে, সমাজ জীবনকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে থিয়েটারের মধ্যে। এবং সেই জন্য সেই সময় অনেক নাটক বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছিল।
সেন্সর করা হয়েছিল। তো সেটা ব্রিটিশ পরবর্তী স্বাধীন ভারতবর্ষ যে সব সময় না হলেও অনেক সময় সেটা লাগু থেকেছে, এবং থিয়েটারে সত্যি কথা বলবার জন্য নানা মানুষ নানা রকমভাবে আক্রান্ত হয়েছেন, তার দৃষ্টান্ত আছে। আমাদের কলকাতাতেও আছে, দিল্লিতেও আছে, সব জায়গাতে মানুষ যখন থিয়েটারের মধ্য দিয়ে তার কথা পৌঁছে দিতে গেছেন। আসলে এইখানেই আরও বেশি করে শক্তিশালী হয়ে ওঠে থিয়েটার এবং তার কমিউনিকেশন করবার জোর, তা তৈরি করবার জোর কতখানি। কারণ সে সরাসরি, সেটা লাইভ আর্ট, সেটা জ্যান্ত, সেটাকে কোনোরকমভাবে অন্য কোনো মাধ্যমে অন্যরকমভাবে টেকনিক্যালি তাকে ভিজুয়ালি তাকে রেকর্ড করে, তাকে ভিডিও করে, ডকুমেন্ট করে রাখা যায়, কিন্তু সেটা তখন আর থিয়েটার ঠিক থাকে না, ওটা ঠিক সরাসরি। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে প্রসিনিয়াম থিয়েটার যেরকম চলেছে, তার নানা রকম বিষয় নিয়ে, আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলেছে, এবং খুব মিনিমাল ওয়েতে সেই সময়। পরবর্তীতে টেকনিক আর উদ্ভব হওয়াতে টেকনিকের ব্যবহার হয়েছে নানা রকমভাবে। এই যখন টেকনিকের ব্যবহার হতে শুরু করছে তার পরবর্তী সময়ে, তখন অনেক সময় এরকমও হচ্ছে যে টেকনিক, বা আমরা অনেক সময় বলি না যে ডিজাইন যেন কন্টেন্টকে ছাপিয়ে চলে গেছে। আসলে ডিজাইন, কন্টেন্ট, এই সমস্ত কিছু, এর যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশনটা যখন ব্যালেন্স হয়নি, তখন সেই ইমপ্রেশনটা আমাদেরকে মনে হয়েছে কখনো যে কোথাও কন্টেন্ট লো লেগেছে, কোথাও মনে হয়েছে যে কন্টেন্টকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে ডিজাইন, তাতে করে মূল শ্যুটটি কোথাও ব্যাহত হয়। টেকনিককে ব্যবহারের ক্ষেত্রেও আমাদের ভারসাম্য বজায় রাখা উচিত। এই যে ভারসাম্য বজায় রেখে ব্যালেন্স করে একটি কাজকে প্রয়োগ করা, তাতে একটি সুতোর মধ্যে বা একটি তারের মধ্যে ঠিক কোনখানে কতটুকু মাত্রায় কোনটাকে রাখলে সেই সুরসঙ্গতিটা আমাদেরকে ভাবাবে, আমাদেরকে ঠিকঠাক জায়গায় আমাদেরকে হিট করবে, সেইটাও একটি কৌশল, এবং সেটাও বুঝতে সময় লাগে। আমি টেকনিক্যালি 5টা জিনিস চালাতে শিখে গেলাম, কিন্তু এই 5টা জিনিস ঠিক কোনখানে, কেন, কি জন্য, কখন ব্যবহার করতে হবে এবং কতটুকু মাত্রায়, সেটা যদি আমার আয়ত্তে না থাকে, তাহলে ওই শিক্ষাটি তার উপরে চেপে বসবে। এটাই এক ধরনের মানে ঘটার সম্ভাবনা থেকে যায়। ফলত এই সম্ভাবনা থেকে যদি থিয়েটার কোথাও, মানে এই সম্ভাবনার মধ্যে যদি থিয়েটার কোথাও ব্যাহত হয়ে পড়ে, এই প্রয়োগে যদি ব্যাহত হয়ে পড়ে, তাহলে তখন আমাদের ভাবতে হবে যে কোথায় ফাঁকি থেকে যাচ্ছে, কোথায় ফাঁক থেকে যাচ্ছে। জীবন আর নাট্য ধরি করে চলে, আমি এদের মধ্যে খুব একটা বিরোধ দেখি না। অনেকেই দেখতে পারে, সেটা ভিন্ন মত, সেইভাবে দেখে তারা হয়তো কাজটা করতে তাদের সুবিধে হয়। অনেক ক্ষেত্রে এই সুবিধেটা জরুরিও, অপ্রাসঙ্গিক নয়, কিন্তু তবুও আসলেই যেন সবটা সম্পৃক্ত হয়ে থাকে। আমরা খুব টেকনিক্যালি বললে ওই ভাগটুকু করি, কিন্তু ওই ওইটুকুকে যদি আমরা, ওই টেকনিক্যাল পার্টটুকুকে যদি আমরা সবসময় খুব ওটার উপরে খুব আভারী হয়ে না পড়ি, ওটাকে নিয়েই খুব, যে জীবন আর নাট্য আলাদা, এটাকে নিয়ে খুব বেশি যদি ক্রিটিক্যাল না হয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে আসলে একজন অভিনেতা যেভাবে মঞ্চে বা কোথাও অভিনয় প্রস্তুতি নিয়ে অভিনয় করতে ওঠেন, তার নেপথ্য গৃহ থেকে সাজগোজ করে, হ্যাঁ, মেকআপ নিয়ে, সমস্ত কিছু নিয়ে, তারপর যখন তিনি থিয়েটারটি করেন, ওই একটি অন্য চরিত্র তিনি করছেন, তার ভেতরে তার নিজের সমস্ত কনসিয়াসনেস, সমস্ত কিছু রয়েছে। তিনি কে, কোথায় যেতে হবে তাকে আফটার দ্য শো, কোথায় তিনি ফিরবেন, কিভাবে ফিরবেন, দুধের গাড়ি ধরে ফিরবেন না ট্যাক্সি করে ফিরবেন না ট্রেনে করে ফিরবেন, সেই সমস্ত কিছু তার মাথায় থাকে। তারপরে ওইটুকু সময় তিনি ওই কাজটি করেন, আবার চলে আসেন। আচ্ছা, খুব সহজভাবে দেখলে রান্না করবার সময় আমাদের মায়েরাও তো তাই করে। ঘর সংসারের কাজের মাঝখানে যখন রান্নাটুকু করেন, সেইটাকে যদি পারফরমেন্স হিসেবে আপাতত এইটুকু সময় ধরে নিই, এবং সকলেই মানবেন যেটাও একটি পারফরমেন্স, তো মানে একরকম তার মধ্যে তো নানা রকম কিছু মেশানোর ব্যাপার থাকে, মশলাপাতি, ফোড়ন ইত্যাদি।
তো তিনি যখন ওই কাজটি করেন, উনি কি তার আগের মানে প্রিভিয়াস যে প্যাটার্ন অফ লাইফ যেটা তিনি সকাল থেকে কাটাচ্ছেন তার থেকে আলাদা কোথাও গিয়ে পৌঁছন না? ওই সময় উনি কনসিয়াস হয়ে যান যে এটা সকলে খাবেন, সকলে এটাকে গিলবেন এবং তাতে ফুড পয়জনিংও হতে পারে। ফুড পয়জন যদি কোনোভাবে হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে পরিবারের সকলে, সেটা মাথায় রেখে তাকে কনসিয়াসলি কাজটা করতে হয়। ঠিক সেরকমই থিয়েটারের ক্ষেত্রে ওই সময় আমাদের ওই কনসিয়াসনেসটা দেখাতে হয় যে আমরা যখন ওই সাজাচ্ছি গোছাচ্ছি সবাই মিলে একে অপরের সাথে হাত মিলিয়ে কাজটা করছি, যেন ওটা গলদঘরণ না হয়ে যায়, যাতে ওটা মানে আমার যাতে ভমিটিং না আসে, আমার যাতে উল্টি না হয়ে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করি যতটা এর মাত্রাকে বাঁধার। তার জন্য রিহার্সাল প্রসেস থাকে, তার জন্য মহড়ার প্রসেস থাকে। এই মহড়ার প্রসেসটিও খুব গুরুত্বপূর্ণ থিয়েটারের ক্ষেত্রে। এটা নানা রকমভাবে হতে পারে, বিভিন্ন থিয়েটারের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তার মহড়ার পদ্ধতি হয়। আমি জানি যারা লোকসংস্কৃতির সাথে যুক্ত, যারা ফোক থিয়েটার ওই অর্থে আমরা যা বলতে চেষ্টা করি যে ফোক থিয়েটার বলে, সেরকম যারা করতে চেষ্টা করেন তারাও কিন্তু তাদের মহলা, তাদের কাজকর্ম, জমিতে কাজ বা অন্য জায়গায় কাজ করার পরে তারা ফিরে এসে তাদের মহড়া চালান, তাদের দাওয়ায় বসে, তাদের যেখানে ধান মাড়াই হয় বা কিছু সেইখানে উঠোনে বসে তারা তাদের প্রত্যেক দিনকার নিয়ত প্র্যাকটিস, এটা প্রতিনিয়ত এই চর্চাটা তারা করতে থাকেন। তারপর তারা পারফরমেন্সও করতে থাকেন এবং চর্চাও চলতে থাকে। তারা গান বাঁধেন, তারা পালা বাঁধেন এবং সেই পালায় কি অসাধারণ অসাধারণ, আমাদের পাল্লা গানে কি অসাধারণ অসাধারণ তর্ক বিতর্ক উঠে এসছে, কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জায়গা ছিল, সেইগুলো অনেক সুবিধা ছিল। গ্রামেগঞ্জে আমাদের প্রসেনিয়াম থিয়েটার সেভাবে পৌঁছতে পারেনি, তো সেই মানুষগুলো এই থিয়েটারের হাত ধরে এই কিছুদিন আগে পর্যন্ত অনেকখানি মানে প্রায় অনেক নষ্ট হয়েছে, কিন্তু তবুও তারা তাদের কথাবার্তা ওইভাবে চালিয়েছেন, তারা আলাপ আলোচনা রেখেছেন। তো এইভাবে জ্যান্ত ছিল সমাজের অনেকখানি বিষয়। টেলিভিশন মিডিয়ায় চলে আসবার পর, মোবাইল ইন্টারনেট চলে আসবার পর গ্রামেও অনেকের হাতে সেগুলো পৌঁছে গেছে। ফলত সেখানে মানুষের একাট্টা হয়ে সময় কাটানো কিছুটা কমছে। কিন্তু আমার না কোথাও মনে হয় যে এই মানুষের একাট্টা হওয়াটা এটা তার একটা প্রবণতা, তার বহুদিনকার প্রবণতা, যে প্রবণতা থেকে থিয়েটার তৈরি হয়েছিল। সে হবেই, তার হাতে মোবাইল দাও, তার হাতে যা খুশি দিয়ে দিতে পারো, স্বয়ংক্রিয় যা কিছু যুদ্ধাস্ত্র এবং যা কিছু মারণাস্ত্র সব কিছু তার হাতে দেওয়া যেতে পারে, তবু মানুষ কোথাও যেন যোগাযোগ তৈরি করবে, সরাসরি কথা বলবার জন্য চারটে মানুষ হলেও এক হবে এবং তারা কথা বলে যাবেন। এবং দুঃসময় কেটে গেলে সুসময়ে তারা আর এক রকমভাবে কথা বলবেন এবং দুঃসময় আর এক রকম লোকদের আমরা দেখতে পাবো, তারা এগিয়ে এসে কাজ করছেন, কথা বলছেন, সব রকমটাই চলবে। আমার যেটা মূলত একটা অবজারভেশন, যেহেতু আমরা বহুদিন আগেকার চর্চা শুধুমাত্র বইপত্রে বা রেফারেন্সের মধ্য দিয়েই পেয়েছি, পড়াশুনো করে বা বিভিন্ন ডকুমেন্ট ঘেটে বা ডকুমেন্টারি ফিল্ম দেখে যে থিয়েটার কীরকম হতো, কীরকমভাবে করতেন, কোন দেশে কোন প্রভিন্সে কীভাবে কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যেটুকু আমরা সরাসরি পেয়েছি সেই অভিজ্ঞতা থেকে কটা কথা বলি। সেই অভিজ্ঞতা থেকে মানে কটা কথা এই জন্য বলছি যে বিগত 20 বছরের থিয়েটার, সেটা নিয়ে আমরা কিছুটা কথা বলতে পারি। বিগত 20 বছরের থিয়েটার তার কন্টেন্ট, তার জৌলুস, তার টেকনিক্যালিটি নানা বিচিত্রতায় নানাভাবে সফর করেছে। তাতে থিয়েটারের ভালো হয়েছে মন্দ হয়েছে এরকম খুব আপাত ধারণার মধ্যে আমি যেতে চাইছি না। আমি শুধু এটুকু বলছি, কোথাও যেন একটা সময়টার মধ্যে একটি গুলিয়ে দেওয়া ভাব ছিল, যে কারণে থিয়েটারের দায়বদ্ধতা এই শব্দটিকে, শিল্পীর দায়বদ্ধতা আছে, সে একটি থিয়েটার প্রসেসে অংশগ্রহণ করবে, কাজ করবেন, স্কিলফুল হবেন, তার জন্য তাকে নানা রকম বিষয় নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে, নিয়ত প্র্যাকটিস করতে হবে। কে কতক্ষণ প্র্যাকটিস করবেন এটা তো কাউকে কেউ বলে দিতে পারে না। কিন্তু একটা সময় ছিল গ্রুপ থিয়েটারের আবহে, তখন একভাবে অনুশীলন হয়েছে, মানুষ কাজকর্ম করেছেন, তার নিজের রুটি রুজি সামলেছেন, তারপরে এসে কাজ করেছেন। বোর্ডের থিয়েটার একরকম হয়েছে, নানা রকমভাবে তারা কেউ শৌখিন থিয়েটার করেছেন, সেটা একরকম হয়েছে। আবার পাড়ায় বা বাড়ির কোনো একটি বিশেষ অনুষ্ঠানে, দুর্গাপুজোয় কখনো বাড়ির সকলে মিলে থিয়েটার করছেন, সেটাও তারা যত্ন নিয়ে করছেন। কিন্তু যারা নিয়ত এটা করছেন বা প্রফেশনালি এটা করতে চাইছেন, সেখানে আমরা সবসময় এই একটি কথা আমরা জেনেছি যে প্রফেশনাল অ্যাটিটিউডটা আসল, যে তুমি কতটা পয়সা পাচ্ছ সেই অর্থে সবসময় থিয়েটারকে বিচার করো না।
তুমি এর মধ্যে যুক্ত হওয়ার সময় কতটা সিরিয়াস, কতটা তোমার অংশগ্রহণ কতটা সিরিয়াস, মানে তুমি খুব গম্ভীর মুখে থিয়েটার করতে ঢুকছো তা নয়, কিন্তু তুমি এর মধ্যে কতটা সম্পৃক্ত থাকতে চাও, কতখানি সম্পৃক্ত থাকতে চাও, সেটা খুব গুরুত্বপূর্ণ একটি নোশন, একটি ধারণা যেটা আমাদের সামনে রাখা হয়েছে। কিন্তু আর্থসামাজিক অবস্থা দ্রুত পরিবর্তন, মানুষের হাতে বাজার এবং বাজারের সামনে মানুষ, এই মুখোমুখি সময়টা 90-এর দশকের পর থেকে আর এক রকমভাবে খুলে যেতে শুরু করলো। এই সময় দাঁড়িয়ে চারপাশের এই বিরাট বাজার, এই চৈত্র সেলের মধ্যে দাঁড়িয়ে থিয়েটারকে প্রফেশনালি বা থিয়েটারকে প্রফেশনাল অ্যাটিটিউডে নেওয়া অনেকের ক্ষেত্রে দুষ্কর হয়ে পড়লো আর এক রকমভাবে। যখন কিছু ছিল না প্রায়, যখন অন্য কোনো এন্টারটেনমেন্টের অন্য কোনো ল্যাঙ্গুয়েজও প্রায় ছিল না, সেই সময় মানুষ তার নিজের জীবনকে খুঁজে পেতে থিয়েটারের সান্নিধ্যে এসছেন। যে যতদিন পেরেছেন থেকেছেন, কেউ কেউ নাগারে নিরলসভাবে কাজ করেছেন, 40-50 বছর ধরে কাজ করে চলেছেন। এরকম অনেক মানুষ, অনেকে আমাদের সামনে আছেন, উদাহরণ হয়ে আছেন তাদের কাজকর্মের মধ্য দিয়ে। কিন্তু আমাদের প্রজন্ম, আমরা যখন থিয়েটার করতে শুরু করলাম, ঠিক সেরকম সময় থেকে আমরা এই ডিলেমার মধ্যে পড়লাম, আমরা কি করব, আমরা কি ইনস্টিটিউশনের কাছে যাব কিছু শিখতে। অনেকে আমাদের বন্ধু বান্ধবরা অনেক ইনস্টিটিউশনের কাছে গেল পড়াশুনো করতে, থিয়েটার সম্পর্কে জানতে, শিখতে। অনেক ক্ষেত্রে তাদের সাথে আলোচনাতেও এটা উঠে এসছে, তারা টেকনিক্যালি অনেক বিষয় সাউন্ড হয়েছে, কিন্তু কোথাও যে মূল সুরটা, যেটার জন্য তারা থিয়েটার করতে এসছিলেন, যখন জানতেন না এটা করে ক্যারিয়ার করা যায় বা কিছু করা যায়, কেন করছি এটা, ভালো লাগছিল স্কুল ডেজ থেকে যে থিয়েটার করতে, থিয়েটারের মধ্য দিয়ে কথা বলতে, সেই মূল সুরটা যেন কোথাও অনেক দূরে একটা কোথাও হারিয়ে যেতে শুরু করেছে। অনেকটা সময় অনেকের মধ্যেই এরকম রিয়াকশন আমি পেয়েছি, যে তারা যেন তাদের মূল সুরটি থেকে দূরে একটি চাকরির মতো করে কাজ করছেন, একটি রেপার্টরিতে কিংবা কোনো একটি কোম্পানিতে তার হয়ে থিয়েটারে কাজ করছেন। ফলত গ্রুপ থিয়েটার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ধীরে ধীরে তার জায়গা থেকে হারিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। গ্রুপ থিয়েটারগুলো ভাঙছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তার ভেতরে যে প্রতিদিনকার মহড়া বসার যে একটি নিয়ম, যে একটি অভ্যেস, সেটিও যেন কোথাও ওই আরও নানা কিছু আয়োজনের, যে তাকে থিয়েটারকে টিকিয়ে রাখার, সংগঠনকে টিকিয়ে রাখবার যে বিভিন্ন আয়োজন, সেই আয়োজনটি করতে গিয়ে যেন মূল অনুশীলন, থিয়েটারের স্কিলফুল হওয়া বা তার অনুশীলন, তার প্র্যাকটিস করা, তার বিভিন্ন বিষয় নিয়ে, টেক্সট নিয়ে, হারমোনিয়াম নিয়ে, গলা ছেড়ে, নানা রকমভাবে হাত পা ছুঁড়ে তাকে শেখবার যে পদ্ধতি, যেটা আমরা মহড়া কক্ষে আমরা করি, সেইটা কোথাও যেন ধীরে ধীরে প্রায় হারিয়ে যেতে শুরু করলো। ফ্রিল্যান্স অ্যাক্টিং তারাই করতে পারলেন যারা তাদের ওই স্কিলের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে, দীর্ঘ বছর ধরে অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের তৈরি করতে পেরেছিলেন। তারা কাজটা শুরুও করলেনও, চলছিল। এরপরে বিষয়টি একটি ট্রেন্ড হয়ে গেল। যখন এটা ট্রেন্ড হলো, তখন অনেকেই মনে করলেন যে আমি থিয়েটারে জয়েন করছি এবং আমি একজন ফ্রিল্যান্স অ্যাক্টর, এবং আমিও 10 দিন, 15 দিন বা 7 দিন একটি নাটক তুলে ফেলতে পারি। কিন্তু 7 দিন, 10 দিন, 15 দিন নাটক তুলতে গেলে বা একটা থিয়েটারকে গড়ে তুলতে গেলে শরীর, মন, মগজ সমস্ত কিছুই ওর মধ্যে সম্পৃক্ত হওয়াটা বড় জরুরি। সেই ক্ষেত্রে আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় এত দ্রুতগামী একটি সমাজের মধ্যে আমরা আছি, যে মানুষকে অনেক কাজ করতে হচ্ছে, সারাউন্ডসে অনেক কিছুর মধ্যে সে জড়িয়ে গেছে। এই এত জড়িয়ে যাওয়ায় ঠিক আগের মতো অতটা সন্ধেবেলার অবসরও নেই, যে আমি 4 ঘন্টা করে রোজ সাইকেল করে একটি দলে গিয়ে সেখানে থিয়েটার করছি, সেখানে কাজ করছি, করেই যাচ্ছি। সেই অবসরটাও এদের নেই। এরা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য 4টি-5টি নাটকে যুক্ত হয়ে করছে। হ্যাঁ, কিন্তু আমাদের কিছুটা স্মৃতি আছে যে আমরা কোনো একটি টেক্সট পেলে, কোনো একটি নাটক পেলে তার ভেতরে কিভাবে বুঁদ হয়ে যেতাম, বুঝতাম না খুব একটা, যে কিন্তু দেখতাম যে ওটা আমাকে ভালো লাগাচ্ছে, আমার ওটা নিয়ে ভাবতে আমি এনজয় করছি। এই এনজয়মেন্টটা, এই একেবারে আপনা থেকে উঠে আসা যে এন্টারটেইনমেন্ট, এটার কথাই বোধহয় থিয়েটারের বিনোদনের সাথে ছিল।
আলাদা করে আলগা এন্টারটেনমেন্ট, আলগা বিনোদনের একটা ভাষা তৈরি করবার যে ঝোঁক থিয়েটারের পরবর্তীতে শুরু হলো, ট্রানজিশন পিরিয়ড বলে থিয়েটারকে একদিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, সেই চেষ্টাটার ভালো মন্দ দুটোই আছে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে সেই থিয়েটারটা আমাদের এন্টারটেন করলো নানা রকমভাবে, আমাদেরকে কিছুটা সময় বাঁচতে সহযোগিতা করলো, কিন্তু সেই বাঁচাটাও সাময়িক, যে সেটা আজকের সময় দাঁড়িয়ে আবার আমরা বুঝতে পারছি। থিয়েটারের ওন ইকোনমি কী করে তৈরি হবে, নিজস্ব অর্থনীতি সে কী করে তৈরি করবে। যতক্ষণ না নিজস্ব অর্থনীতি তৈরি করা যাবে, আজকের যুগে দাঁড়িয়ে আমরা থিয়েটারকে যে জায়গায় যে কেন্দ্রে এনে ফেলেছি সেখান থেকে তার বিন্যাসকে মানুষের কাছে পৌঁছে দিতে গেলে আমরা নিজেরাই তাকে অর্থের নানা রকম চাপ দিয়ে বেঁধে রেখেছি, নইলে যেন থিয়েটারটি হবে না। তো এইটা করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে অনেকগুলো বিভাগ তৈরি হলো। আমরা অনেকগুলো বিভাগ সম্পর্কে, একটি প্রোডাকশনকে তৈরি করতে গিয়ে অনেকগুলো বিভাগ সম্পর্কে আরও বেশি সচেতন হলাম। প্রত্যেকটি বিভাগে নিপুণ কাজ করবার নানা রকম স্কিলফুল মানুষরা তারা রয়েছেন, কিন্তু সমস্ত বিভাগ যে অর্থনৈতিক জায়গা থেকে সমানভাবে তার প্রাপ্যটুকু পেয়েছেন বা পাচ্ছেন তা কিন্তু ঘটেনি। তা ঘটাটা খুব একটা স্বাভাবিক বলেও আমরা মনে করি না, কারণ আমরা একরকম যতটা আমাদের মস্তিষ্ক কাজ করে ততটাই তো ভেতরে যাই, তার ভেতরে যেতে পারি না, কারণ জীবন এমনভাবে আমাদেরকে বেঁধে রাখে নানা রকম আষ্টে পৃষ্ঠে, তার নানা রকম যে মগজ ধোলাই চলে। তারপরে ওই যে আনন্দটার কথা বলছিলাম, ওই নিরলস আনন্দটা তখন থাকে না, তখন আনন্দটা বাইরের হয়ে যায়, তখন সেটা চাপানো হয়, তখন সেই আনন্দটা যেন একটা আলখাল্লার মতো, যেটা পড়ে নিলে আমার বেশ ফুরফুরে লাগে। আলখাল্লার ভেতরে থিয়েটার যখন চর্চা হতে শুরু করলো, সে কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য এক ধরনের অর্থনীতি তৈরি করতে সক্ষম হলো, যেরকমভাবেই হোক, সে তার অ্যাক্টের মধ্য দিয়ে, তার কাজে নিরলস শ্রমের মধ্য দিয়ে, এবং এন্টারটেনমেন্টের একেবারে এন্টারটেনমেন্ট মানে তার মধ্য দিয়ে সে সেটা করে তুললো, এবং সেখানে বিষয়ের গভীরতাও রাখার চেষ্টা হলো। সব কিছুকে ওই ব্যালেন্স করে সুন্দর করে করা হলো, যাতে মানুষ এন্টারটেনও হয়, মানুষ ওগুলোও পায়, মানে যা যা তার মনের ভেতরে কোয়েশ্চেন আছে সেগুলো। কিন্তু সেই জায়গাটা, এন্টারটেনমেন্ট আসলে এমন একটা শব্দ যেটা আলখাল্লা পরে সামনে দাঁড়ালে এবং ফুরফুরে লাগলে মানুষ ওই তাৎক্ষণিক মুহূর্তের জন্য তার অনেক কিছু ভুলে যায়। এবং এই চর্চাটির মধ্য দিয়ে মানুষ কিন্তু এটাও ভুলে যেতে শুরু করলো যে থিয়েটার দেখতে গিয়ে আমি কেন অতগুলো কোয়েশ্চেন, আমি কেন এত ধরনের জ্বালা যন্ত্রণাকে দেখব, আমি একটু আনন্দ করব, কিছুটা সময় আনন্দ করব। এবং সেটা অবশ্যই শহরকে কেন্দ্র করে, শহরতলিকে কেন্দ্র করে যে থিয়েটার, আমি তার কথাই বলছি। গ্রামে এখনো আনন্দ করতে ওই রকম কোনো ঠিক বাইরের ওই রকম কোনো আলখাল্লার দরকার হয় না। ওখানে হাওয়াটা অনেক মুক্ত, কনজাস্টেড নয়। ওখানে নদীর ধারে এখনো এত বাদ দেওয়ার পরেও নদীতে লোক যায়, তার সম্পৃক্ততা আছে জীবনের সাথে, রাস্তার সাথে, মাঠের সাথে। সে ওই আলগা রোমান্টিসিজমে ভোগে না যে আমাকে একটুখানি নদীর পাড়টায় গেলে আহা কি লাগতো। সে ওটার মধ্যে থেকে ওই ফুরফুরে মনটা তৈরি করে। তার মধ্যে তার ওই দারিদ্রতা, তার মধ্যে তার ওই কষ্ট, তার মধ্যে দাঁড়িয়ে তার হাতে কিছু নেই, সে ডোলে ডোলে মাটির ঢেলা দিয়ে, কোনো কিছু দিয়ে, গুঁড়ো দিয়ে সে রং তৈরি করছে, এবং সেই রং সে মেখে সে সং সাজে, সে পারফর্ম করে, সে ভিক্ষে করে, সে গামছা পাতে, সেইভাবে তার কাজ করে চলে। এবং আমার দৃঢ় বিশ্বাস আজকের এই সময় দাঁড়িয়ে ওই যে ফোক আর্টিস্টদের কথা বলছি, ওই তাদের কাজটা কিন্তু ফাঁকে পড়বে না, তারা কিন্তু তাদের কাজটা চালাতে পারবেন। কিন্তু সমস্যা হবে আমাদের যেখানে অনেকখানি অ্যারেঞ্জমেন্ট করে থিয়েটার করতে হয়, এবং যেখানে আমাদের যে মানুষরা আসেন তারা বিভিন্ন জায়গায় অফিস আদালত করে আসেন, এবং মূলত থিয়েটারের যারা নবিশ, যারা শিক্ষার্থী এবং যারা থিয়েটার পছন্দ করেন, বহুদিন ধরে করছেন, সেই মানুষগুলো আসেন। সেই মানুষগুলো এই সিচুয়েশনে, এরকম একটি লকডাউন সিচুয়েশনে, সেই মানুষগুলো আজকের কথাই যদি বলি, তারা নানা রকম দ্বিধায় ভুগবেন। এক একজনের এক এক রকম দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে, প্রত্যেকে যেহেতু ইন্ডিভিজুয়াল। তারপর সেই ইন্ডিভিজুয়ালের দ্বিধা দ্বন্দ্বগুলো তাদের কমিউনিটিকে গ্রাস করবে। মানে ঠিক নাটকের দর্শকরা তাদের মধ্যে যেরকম একটা গোষ্ঠী করে আলোচনা করবেন বা কথা চালাচালি করবেন এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে কি করব আমরা, কিভাবে থিয়েটার গিয়ে দেখতে পারি, কি করে, তাই নিয়ে প্রভূত আলোচনা হচ্ছে, কি করে থিয়েটার দেখব, কিভাবে ওখানে যাব। আমার মনে হয় তার আগে
এই প্রশ্নটা খুব জরুরি, যে আমরা তার আগে যে প্রশ্নটা খুব জরুরি বলে আমার মনে হয়, যে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে, আমাদের সবাইকে ভাবতে হচ্ছে যে আমরা ঠিক কি করে আবার ফিরে আসব। মঞ্চে বা প্রসেনিয়ামে এত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, এত গুরুত্বপূর্ণ কাজ, এবং সেই কাজের মধ্য দিয়ে অনেক কথা বলবার চেষ্টা হয়েছে এবং অনেক সাহসী কথাও তারা বলেছেন, কিন্তু কোথাও যেন আমরা ধীরে ধীরে নিজেদেরকে এই যে জীবন যুদ্ধে, এই যে আমরা একটা ইঁদুর দৌড়ে আছি, এই ইঁদুর দৌড়টাকে যেন আমরা কোথাও একটা মেনে নিয়েছি, খুব কঠিনভাবে আমরা বাধ্য হয়েছি মেনে নিতে, এবং তখন আমাদের পেশেন্স লুজ করেছি, এবং ওই কারণে যেন কোথাও আমরা একটুখানি এইখান থেকে সরে এসছি, একরকম রাগে, একরকম দুঃখে, একরকম হতাশায়, বিবর্ণতায়, ক্রোধে উন্মত্ত হয়ে, যে না, আমাদের কিছু করে অন্তত কিছু পয়সা করি তো আমাদের লোকজনদের হাতে দিতে হবে, যাতে তারা থিয়েটার করে কিছু করে কমে খান। এখানে শহরে জীবন চালাতে গেলে তো অনেকগুলো জিনিসকে মেনটেন করতে হয়, দরকার হয়। সেই শিল্পীরা কি করে বাঁচবেন? সেই আশেপাশের কলাকুশলীরা তারা কি করে বাঁচবেন? সেই টেকনিশিয়ানরা তারা কি করে বাঁচবেন? তাদের হাতে তো পয়সা তুলে দিতে হবে। তখন কিন্তু আসলে সেই জায়গা থেকে এই এন্টারটেনমেন্টের এই যে আবরণ, তা উন্মোচিত হয়েছিল, এবং সেই আবরণ উন্মোচিত হওয়ার পর আমরা সেই থিয়েটারকে দেখেছি, আমরা সেই থিয়েটারের মধ্যে থেকেছি, এবং সেই থিয়েটার থেকে আমরা প্রাণিত হওয়ার চেষ্টা করেছি। আমরা কিছু নতুন নতুন অনেক ছেলেমেয়ে এই থিয়েটারের আবহে থিয়েটারে সংযুক্ত হয়েছেন, নতুন করে সংযুক্ত হয়েছেন, তারা এটাকেই থিয়েটার বলে জেনেছেন, এবং এইভাবে থিয়েটার চর্চা এবং এইভাবে প্রফেশনালিজমের একটা আইডিয়া তাদের মধ্যেও তৈরি হয়েছে। এটার একটা খুব পজিটিভ দিক আছে, যে তারা সবাই বুঝতে পারছেন যে এই কাজটি আমি আমার জীবনের মূল্যবান সময় এখানে দিচ্ছি। সুতরাং এই মূল্যবান সময় থেকে আমার কাছে যদি কিছু আমার নিজের জন্য যদি আমি গড়ে না নিতে পারি, তাহলে আমি এই কাজটি করতে করতে একটা সময় জীবনযুদ্ধে হাঁপিয়ে যাব এবং আমি হারিয়ে যাব, এবং আমাকে কেউ আর দেখবে না। তখন আমি হারিয়ে গেলে আমাকে কেউ খুঁজে পাবে না, তখন আর কেউ কারো খোঁজ করতে আসবে না এই দয়াহীন পৃথিবীতে। যদিও সেখানে এখনো দয়া বেঁচে আছে বলেই আমার মনে হয়, এখনো ভালোবাসা বেঁচে আছেই বলে মনে হয়, কিন্তু তার ভার তো অনেক কমে গেছে। তা মানুষ এত একাকিত্বে ভোগে এখন, ফলত তার ওই রকম একটা আনন্দ করে চলে গেলেই হয়, কিন্তু তার ঘরে, তার বাড়িতে তার ফিরে যাওয়ার পর তার থিয়েটারটা কিন্তু বন্ধ হয় না। সেখানে কিন্তু সেই নাজেহাল পরিস্থিতিগুলো, সেই পরদিন অফিস যাওয়ার চক্করটি, সেই এই ফাইলটা ওখানে পৌঁছতে হবে, না পৌঁছলে অমুকের উপর, তাকে দিয়ে আমাকে নানা রকম নিষ্পেষণ চালাবে, এই ইত্যাদির যে একটা জটিলতায় মানুষ প্রত্যেক দিনকার কর্মমুখরতায় ভুগছেন, তার মাঝখানে সেই আনন্দটুকু পেয়ে যদি ভালো থাকেন, সে তো খুব ভালো কথাই। কিন্তু এই ব্যবস্থাটি থেকে তো তাকে বের করে আনা আমাদের সম্ভব হয়নি। আমরা বলবো থিয়েটারের কাজটা নয়, থিয়েটার এই সবাইকে উদ্ধার করবার কাজ তো থিয়েটার নেননি, থিয়েটার নিয়ে বসে নেই, যে এবং সেটা সম্ভবও নয়। থিয়েটার কোনো দুম করে রেভলিউশন করে ফেলবে এরকম কিছু নয়। থিয়েটার একটা নিরলস কাজ, তার সময়ের সাথে সাথে এক এক রকমভাবে তার নিজেকে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ করতে করতে চলেছে, আজও বেঁচে আছে। এবং আমি বিশ্বাস করি মাঝখানে যেরকম থিয়েটারই হয়ে থাকুক, সেটা তার সময়ের দাবি অনুযায়ী হয়েছে, তার সময়ের কার্যকারণ অনুযায়ী হয়েছে। তার ভুল খারাপ ওইভাবে ব্যাখ্যা করবার আমি কেউ নই, এবং ওইভাবে ব্যাখ্যা করাও যায় না, ওরকম সরলীকৃত হয়ে যাবে। সেটার মধ্য দিয়েই তখন আমরা খুঁজেছি যে আমরা কি করে নিজেদের এই নানা রকম যে অবদমন, তার মধ্য দিয়ে বেঁচে বর্তে থাকা কতগুলো মানুষ একটু চেষ্টা করে সম্মিলিত হয়ে থিয়েটার করে যাই না, একটু চেষ্টা করি না, কটা লোক কিছু পয়সা করে পাক না, এবং যারা দর্শকরা আসছে তারা আনন্দটুকু পাক না, তার মধ্যে সেটুকু কথাবার্তা আমরা তো চালাচালি করছি, বাকিটা সে পাক না। কিন্তু আমরা যেটাকে এড়িয়ে যেতে পারিনি সেটা হচ্ছে জীবনের সংক্রমণ। সেটা কখনো এড়িয়ে যাওয়া যায় না, সেটাকে তো আমরা কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারবো না, কোনো মেকআপ করে, কোনো সাজগোজ বা কোনো মিউজিক চালিয়ে দিয়ে আমরা সেটাকে ঢেকে রাখতে পারবো না। সেটা কঙ্কালের মতো তার হাড্ডি গুড্ডি নিয়ে বেরিয়ে আসবে। তার কঙ্কালসার অবস্থাটা সমাজের আমরা দেখতে পাচ্ছি তো, সব কিছু নিয়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে সম্পর্ক এবং সহাবস্থান, যে সমমর্মিতা,
সেই জায়গাটা কিভাবে ব্যাহত হয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার উল্টো দিকটাও আছে, সমমর্মিতার জায়গাটা অনেকে বাঁচিয়েও রেখেছেন। থিয়েটার সেই বাঁচিয়ে রাখবার শক্তি আজও দিয়ে যাচ্ছেন, আজও যোগান দিয়ে যাচ্ছেন, এবং এই থিয়েটারও যারা করে চলেছেন তারাও এর মধ্যে তাদের সম্পূর্ণ ঢেলে দিয়ে আজকের এই বিভিন্ন দুর্দশায় দুর্যোগে তারা ঝাঁপিয়ে পড়েছেন, তারা কাজ করছেন, তারা অর্থ সংগ্রহ করছেন মানুষদের পাশে দাঁড়াবার জন্যে। কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা কথা ঠিক, যে এখনকার এই অবস্থাটা আমাদের বলে দিচ্ছে যে আমাদের নিজেদের সম্পর্কে সচেতন হওয়া খুব প্রয়োজন। আমাদের সচেতন হওয়া প্রয়োজন নিজেদের সম্পর্কে, এবং আমরা যারা একসাথে কাজ করি তাদের প্রত্যেকের সম্পর্কে আমাদের খোঁজ খবর নেওয়া প্রয়োজন। আমাদের ওই ইগোসেন্ট্রিক হয়ে বসে থাকলে কিছু হবে না। ওই ইগোসেন্ট্রিক হওয়াটাকে বোধহয় থিয়েটার শিল্পীরা বিভিন্ন সময় কাটিয়েছেন। সবার মধ্যেই ছিল নানা রকম দ্বন্দ্ব, কাজ করার পদ্ধতিগত দ্বন্দ্ব থাকে, তত্ত্বগত নানা রকম তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে, কিন্তু আমরা যে একই কাজ করতে চলেছি, আমরা মানুষের কাছে পৌঁছতে চাই, আমরা মানুষের মুখোমুখি হতে চাই, তাদের সামনে আমাদের কথা, আমাদের জীবনবোধ ইত্যাদিকে আমরা তুলে ধরতে চাই। আমরা যেভাবে বাসে ঝুলে ঝুলে বাদুর ঝোলা ঝুলে অফিস যাই, আমরা যেভাবে একটি ভিখারিকে পয়সা দিই, আমরা যেভাবে রাস্তায় প্রচণ্ড ঘেমে গিয়ে ওই বরফ দিয়ে লেবুর শরবতের জল খাই, আবার যেভাবে আমরা একটি ক্যাফেতে গিয়ে বসে ঠান্ডায় নিজের প্রেমিকার সাথে কথা বলি, বা কোনো বিষাদে গিয়ে অলিপাবে চুপ করে বসে ঢুকু নিজেরা মদ্যপান করি, এই সমস্ত যে জীবন, এবং কেউ কলে কারখানায় নানা জায়গায় তার শ্রমে সংঘর্ষে নাজেহাল হয়ে, কেউ হকারি করে ট্রেনের মধ্যে বাসের মধ্যে যতটুকু পারে তার সংসারের জন্য দাঁড়াচ্ছে, এই যে এইটা আমাদের তো দেখতে হচ্ছে, এইটা থেকে তো আমরা বেরোতে পারছি না। আমাদের থিয়েটারের ভেতর থেকে বেরিয়ে একটা অন্যরকম অলৌকিক কোনো জীবনে কি করে পৌঁছবে, সম্ভব নয়। ওরকম কোনো কল্পনার কথা তো আমরা জানি না। ওরকম কোনো কল্পনা করা যায় কি? ওরকম কোনো কল্পনায় তো আসলে জীবন নেই। বরং আমি যদি আমার জীবনকে দেখতে পাই, আমার মধ্যে কেন এই এংজাইটিটা আছে, এটাকে যদি আমি থিয়েটারে দেখতে পাই, আমি ভাবতে বসবো। একজন অডিয়েন্সকে সক্রিয় করাও তো থিয়েটারের কাজ। একজন অডিয়েন্স কিছুটা সক্রিয় হলে তবেই তো আমাদের এই ভেতরকার সম্পর্ক, আমাদের এই সম্পৃক্ততাটি একটি মান্যতা পাবে, তার একটি জায়গা তৈরি হবে, এবং সেখানে সমালোচক তার সমালোচনার মধ্য দিয়ে, নাট্য আলোচনার মধ্য দিয়ে, দর্শকরা তাদের নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে, তাদের প্রতিবেশে তারা এই নাটকটি দেখে গিয়ে যে আলোচনা করবে, তার যে হুইসপার ক্যাম্পেনিং, এর মধ্য দিয়েই তো থিয়েটারে দর্শক এতকাল এসছে। আগে কি করে থিয়েটারে এত দর্শক হয়েছে? তখন কি এত সোশ্যাল মিডিয়া ছিল, এত ঘরে ঘরে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিল সেই সংবাদ এখন যা পৌঁছে দিতে পারি? তাহলে কি করে পৌঁছেছিল? তাহলে যে মানুষটা দূর রানাঘাট থেকে কলকাতায় গিয়ে একটি থিয়েটার দেখতে এসেছিলেন রঙ্গনাথে বা মিনার্ভাতে, সেই লোকটি গিয়ে আবার ফিরে সেই থিয়েটারটি গল্প তার গ্রামে বলেছেন, তার পাড়ায় বলেছেন, তার শহরতলিতে বলেছেন, মানুষ শুনেছেন, মানুষ আবার পৌঁছে গেছে। এটা একটা জোরের জায়গা। অসংখ্য মানুষ সেই থিয়েটার দেখেছেন, থিয়েটার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এইসব মানুষরা ঢল করে দেখেছেন, এমনকি রাস্তার মোড়ে মোড়ে যে বিভিন্ন অন্যরকম থিয়েটার, যেটাকে আমরা বলার চেষ্টা করি। আমার কথা হচ্ছে, এরকম থিয়েটার অন্যরকম এরকম সেরকম বলে কিছু হয় বলে আমি ঠিক বিশ্বাস করি না। আমি মনে থিয়েটারের মন থাকলে, হ্যাঁ, পদ্ধতিগত প্রকরণগত কিছু তফাৎ বা প্রয়োগগত জায়গা থেকে কিছু পার্থক্য থাকে, কিন্তু বাদল সরকার, উৎপল দত্ত, এদের দুজনের থিয়েটারের মধ্যে হয়তো পদ্ধতি প্রকরণগত কিছু তফাৎ ছিল, কিন্তু এদের থিয়েটারটা কেন এরা করছেন এই বিষয়ে তারা নিশ্চয়ই তাদের মতো করে নিঃসন্দিহান ছিলেন। এবং অনেকের কথাই বলা যায় তারা ছিলেন, তাদের কারোর থিয়েটারটাই খুব কমজোরি কিন্তু আমরা বলতে পারি না। হ্যাঁ, বলতে পারি যে কি কি ত্রুটি ছিল, কোথায় পৌঁছানো উচিত ছিল, কোথায় যায়নি, সেসব তো ভাই আমরা রাস্তায় নামলেই বুঝতে পারবো। এখন যেরকম এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি, আমরা বুঝছি যে কি কি অবস্থা কিভাবে হয়। কিন্তু থিয়েটারকে প্রসারের কাজে শহর থেকে, শহর কেন্দ্রিকতা থেকে তাকে আরও অন্যত্র ছড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সীমাবদ্ধতা কাজ করেছে, এটা নির্দিষ্টভাবেই এখন বলা যায়। সেই সীমাবদ্ধতা হয়তো এই জন্য কাজ করেছেন যে বিভিন্ন মানুষ মফস্বল থেকে, বিভিন্ন জায়গা থেকে এসছেন, বা শহরের মানুষ, তারা একসাথে থিয়েটারের কাজে যুক্ত হয়েছেন, মহড়া করেছেন, এবং সফল থিয়েটার মানে প্রেক্ষাগৃহপূর্ণ বা দর্শকপূর্ণ থিয়েটার তারা অভিনন্দিত হয়েছেন সেই থিয়েটারে কাজ করে।
এবং তারা ধরে নিয়েছেন যে এইটুকুই আমরা আপাতত করতে পারি, আমাদের এর থেকে বেশি সামর্থ্য নেই এই থিয়েটারটাকে বহন করে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া। কিন্তু অনেকে আবার এটা ভেবেছেন যে এটাকে কমনীয় নমনীয় করা যদি যায়, তাহলে অনেক জায়গায় বহন করে নিয়ে ওই মানুষগুলোর তো ওই কথাগুলো জানবার প্রয়োজন আছে। যতদিন আমাদেরকে কিছু মেসেজ দিতে হয়েছে, আমাদের কিছু কথা ভেতরে আটকে থাকা কিছু কথা, তারে আটকে থাকা কিছু ঘুড়ির ছন্দবদ্ধতা বা ছন্দহীনতার কথা যখন আমাদেরকে বলতে হয়েছে, তখন আমরা থিয়েটার নিয়ে পৌঁছে গেছি, তাকে কমনীয় নমনীয় বানিয়ে ফেলেছি। সে তো কল্লোল থিয়েটারও আমরা আমাদের ছেলেবেলায়, খুব ছেলেবেলায়, আমি আমাদের এখানে সিআরএফসি ময়দানে আমি দেখেছি, আমার স্মৃতিতে প্রায় কিছুই নেই, ওইটুকুই জানি বাবা আমার সাথে বসে দেখেছিলাম। হ্যাঁ, ওই ভাষা আর কি। তো হয়েছিল তো এখানে এই থিয়েটারটা করতে এসেছিলেন তো তারা, জরিপ করেছেন আগের দিন স্পেসটি, পরদিন ওখানে বাধা হয়েছে, ম্যারাপ বাধা হয়েছে, সব কিছু মিলে কাজটা তো হয়েছিল। প্রয়োজন ছিল কোথাও হয়তো কথাগুলো পৌঁছে দেওয়ার, ইতিহাসটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, তাই জন্য হয়তো তারা এটা বোধ করেছিলেন এটা নিয়ে চলে যেতে হবে। অনেক ক্ষেত্রে সেরকম প্রয়োজন নাই থাকতে পারে, সেখানে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ, নির্দিষ্ট সংখ্যক অডিয়েন্স নিয়ে এবং নির্দিষ্ট শ্রেণীর অডিয়েন্স নিয়ে কথা বলে যেতেই পারেন। আর সেটা তো খারাপ নয়, সেটা তো ঠিকই আছে, কারণ সব থিয়েটার ওইভাবে বয়ে নিয়ে যাওয়ার পরিশ্রম করা, আমাদের সব কাজ মিটিয়ে আজকের দ্রুততার যুগে সম্ভব নয়। আমি জানি না, মানে উৎপল দত্ত তো খুবই ব্যস্ত মানুষ ছিলেন, অনেক কিছু কাজ তাকে করতে হয়েছে, এত লেখালেখি করেছেন, তার মধ্যেও তার থিয়েটার নিয়ে যাওয়ার জন্য তার যে টিম স্পিরিট এবং সবাইকে নিয়ে তিনি যে কাজ করতে পেরেছিলেন, আমরা পারছি না বলেই হয়তো আমরা কিংবদন্তি হওয়ার এক ধরনের দৌড়ে রয়েছি, দৌড় দিচ্ছি, কিন্তু ওইভাবে তো আসলে দৌড়ে কিছু হয় না। মানে ওই ওটা নিজেকে ভাবতে হয়, ওটা নিজেদেরই ভাবতে হয় যে যতদিন আমাদের দৌড় ছিল, যতদিন আমরা সত্যি এখান থেকে ওখানে চলে যেতে পেরেছি, কোনো কিছু পাবার আশায় নয়, শুধু মিলবার আশায়, একে অপরের সাথে মোলাকাত করবার আশায় আমরা একে অপরের সাথে কথোপকথন চালিয়েছি, কাছাকাছি গেছি, ততদিন আমরা যে প্রেমে, যে ভালোবাসায় এবং যে তর্কে এবং যে গুরুত্বপূর্ণ বিতর্কে আমরা অংশগ্রহণ করেছি, পরবর্তীতে সেই সব কিছুর মধ্যে এক ধরনের হীনমন্যতা এসছে, এক ধরনের আক্রমণাত্মক নিচু মানসিকতা আমাদেরকে গ্রাস করেছে। এখন থিয়েটার নিয়ে কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো কেন বলছি, কারণ মানুষকে নিয়েই থিয়েটার, মানুষই করবে থিয়েটার। 4টি ম্যানিকুইন দাঁড় করিয়ে দিয়ে আমরা থিয়েটারে সবটা চালাতে পারবো না। ফলত মানুষকেই এটা বুঝতে হবে যে এই আর্ট ফর্মটির কাজ কি, এর প্রাগৈতিহাসিক যুগ থেকে, হ্যাঁ, থিয়েটারের প্রাগৈতিহাসিক যুগ থেকে এর আজকের আধুনিক এবং অতি আধুনিক যুগে এর প্রবেশ করবার পরে এর কাজ কি, আগের থেকে কোথায় কোথায় কিভাবে পরিবর্তিত হয়েছে, এবং টেকনিক্যাল জায়গা নিয়ে অনেক কথাই বলা যায়, যা যা পরিবর্তন হয়েছে, কিন্তু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজটা অনেক সময় একটা বার্ডেন, সেটা অনেক সময় আমাদেরকে ওই যে আমরা সব কিছু বয়ে নিয়ে যেতে পারবো না, তাই আমাদেরকে ওই নির্দিষ্ট প্রজেকশন না হলে, ওই নির্দিষ্ট ইলেকট্রিসিটি না পেলে আমরা ওই থিয়েটারটা অন্যদের দেখাতে পারবো না, পারিনি। ফলত মানুষ আরও বেশি বেশি করে টেলিভিশন দেখেছে, আরও বেশি বেশি করে সে মোবাইলে, এখন নেটফ্লিক্সে ফিল্ম দেখবে, সেটা সে দেখবেই, কিন্তু তাও আমার বিশ্বাস থিয়েটার থাকবে। থিয়েটার থাকবে ওই ভেতরে ওই অন্তর্ঘাতটি তৈরি করবার জন্যে, মানুষের ভেতরের ওই কথাগুলোকে জানান দেবার জন্যে, যেই কথাগুলো আমরা খুব জামা জুতো পরিয়ে, শিল্পের জামা জুতো পরিয়ে ছাপতে দিই, বা আমরা যে কথাগুলোকে খুব সরাসরি বলি না, সেই কথাগুলিকে নানা রকম আকারে, ইঙ্গিতে, ভাষ্যে, নানা রকম ইমেজে, নানা রকম ট্রিটমেন্টে মানুষ পৌঁছে দেবে মানুষের কাছে। থিয়েটার শিল্পীদের কাজ বোধহয় এটাই তাদের কাজ। থিয়েটার করে খুব বেশি রোজগার কি করে করা যাবে সেটা এখনও তো আমি বুঝতে পারছি না। পাশাপাশি অনেক ধরনের ধারণা এখন এসছে, যেমন থিয়েটার ভিলেজ, এটি কনসেপ্টের মতো, অনেকেই সেটা করছেন, অনেকেই করতে চাইছেন, থিয়েটার ভিলেজ তৈরি করছেন। আমরাও ইন্দ্রিয় পারফরমেন্স স্পেস বলে একটি ছোট্ট জায়গায়, একটি জঙ্গলের মধ্যে কাজ করবার চেষ্টা করি। তো ওই কাজ করবার চেষ্টা করি, ওখানে নিজেদের মতো করে খুঁজি, ভাবনা চিন্তা করি, কিন্তু ওটা কোনো ভিলেজ নয়। ভিলেজ বলতে যে একটা তার যে প্যান আছে, সেই
প্যানে তো আমরা কাজ করতে পারছি না, সেখানে অনেক মানুষ থাকবে একটি ভিলেজে, অনেকেই তার সাথে রুটির সাথে যুক্ত থাকবেন, তারা অনেকে চাষাবাদের সাথে যুক্ত থাকেন, তারপর থিয়েটার করেন। আমার ক্ষেত্রে সেটা অসুবিধে, কারণ আমি বিশ্বাস করি আমি চাষ এরকম একটি গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটি করার সাথে সাথে আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার জন্যই শুধু বলছি, তারপরে আমি আর কি করে মানে অতখানি শ্রম দেওয়ার পর থিয়েটার করবো, যেহেতু আমি চাষ করে অভ্যস্ত নই। আমি চাষ করাকে সেটা এত গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটার ভেতরে গভীরভাবে থাকার পরে আমি থিয়েটার নিয়ে যতটা সময় ভাবতে চাই ততটা সময় পাবো না, অনেকটা সময় আমাকে জমিতে দিতে হবে। ফলত আমরা আরেক রকমভাবে চেষ্টা করছি যে কি করে এর অর্থনীতি তৈরি করা যায়। অনেকে ওয়ার্কশপস করছেন, করাচ্ছেন, নিরন্তরভাবে বিভিন্ন কমিউনিটির মধ্যে গিয়ে কাজ করছেন, বিভিন্ন প্রসেস চালাচ্ছেন, নীরবে চুপচাপ প্র্যাকটিস করে যাচ্ছেন। এই সমস্ত কাজগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই সমস্ত কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আমি বলছি যে পারফরমেন্স হচ্ছে এটার একটা এমন একটি জায়গা, এমন একটি মানে পিভোটাল পয়েন্ট, যেখানটায় গিয়ে আমরা সরাসরি দর্শকের সাথে সংযুক্ত হচ্ছি। মানে যেখানে ধরুন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এই নাটকটি সম্পর্কে অভিনেতা জেনেছেন, চর্চা করেছেন, তিনি সেটা কি তৈরি করেছেন সকলে মিলে, পরিচালকরা এবং সকলে মিলে, তারপর সেটি দেখতে আসছেন এমন অডিয়েন্স, যে অডিয়েন্সের কাছে এটা সম্পর্কে ভাষা ধারণা আছে বা নেই। তিনি যখন অভিনেতার কাছ থেকে ইনফরমেশনটি পাচ্ছেন, তখন তিনি পৌঁছে যাচ্ছেন সোর্সের কাছে, মানে উৎসের কাছে। এই উৎসের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে এই অভিনেতাদের এই মাঝখানের যারা মিডিয়াম হয়ে আছে তাদের কাজ, বা যারা থিয়েটার প্র্যাকটিস করছে, যারা পরিচালক, যারা এর কলাকুশলী এবং এর যারা বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো নির্মাণ করছেন, তাদের সকলের একটা কাজ, তাদের অংশগ্রহণের কাজ, তারা ওইটা পৌঁছে দিতে চাইছেন। সেখানে 4টি বলিউড নাম্বারে সুন্দর সুন্দর গান নাচ করে আমরা সেগুলো পৌঁছে দিতে পারি আমাদের ক্রান্তির সময়। কিন্তু এটা আজকে ভেবে দেখবার সময় হয়েছে যে এখন আমরা ঠিক কি করলে আমাদের নিজস্ব ইকোনমি তৈরি করতে হবে এবং সেটা কি করে পারবো। আমার মনে হয় সেটা নির্ভেজাল ওই চর্চাটা, সেই চর্চাটার অনেকখানি আজকে বন্ধ হয়েছে, আজকে অনেকখানি ব্যাহত হয়েছে। সেই চর্চাটা না করে কেউ কিন্তু বলতে পারে না যে আমি একজন ফ্রিল্যান্স অ্যাক্টর, আমি এটা করতে পারি, এটা আমি দেখো করে ফেলবো, 7 দিনে আমি নাটকটা তুলে ফেলবো। সেটার মধ্যে যত্নের ছাপ এবং ছাপহীনতা টের পাওয়া যায়। অনেকে হন যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন, হয়তো মানে যারা হয়তো অত একাডেমিক্যালি অত কিছু জানেন না, অত কিছু পড়াশোনা করছেন না, কিন্তু অভিনয় করতে গিয়ে আমরা বমকে যাচ্ছি যে কার সাথে অভিনয় করছি, কি অসাধারণ, কি অসাধারণ, নিজের ভেতর থেকে যেন আসছে। তাহলে তার ভেতরে না ওই মূল সুরটি সে পেয়ে গেছে, যে কি করে এটাকে এই ইমিটেশন অ্যাক্টটাকে কি করে জীবন থেকে সংগ্রহ করে তাকে কাজ করতে হয়, এই ভেতরে তারটি তার পরিচ্ছন্ন, সেটা ফ্রেশ। ফলে তো তার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। আমাদের যাদের মাঝখানে নানা রকম ওই রক্ত চলাচলের মাঝখানে নানা রকম কোলেস্টেরল জমে গেছে, তাদেরকে আরও বেশি চর্চা করতে হবে, তাদেরকে আরও বেশি চর্চা করে ওটা ভাঙতে হবে, যাতে আমরা ওখানে ওই প্রবহমানতার মধ্যে পৌঁছতে পারি। এবং আজকে এটা একটা ক্রাইসিস, মানে এটা আমার মনে হয় যে এন্টারটেনমেন্ট শুধুমাত্র আজকে থিয়েটারে চালাতে হয়েছে, সেটার অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, অন্য ধরনের থিয়েটারও এই সময় তারাই করছেন, অনেকেই করেছেন। তো কিন্তু এটা অনেকটা এই জন্য হচ্ছে যে আমাদের অভিনেতারা যারা আছেন, আমাদের কাছে যে সোর্সেস আছে, সেই সোর্সেস নিয়ে আমরা আপাতত এই কাজটাই খুব ভালো করে করতে পারি। মানে এর থেকে অন্যরকম কাজ করতে গেলে যে ধরনের অভিনেতা বা যে ধরনের প্রিপারেশন দরকার, সেটা করবার এখন সময় পাওয়া যাচ্ছে না। ফলত এবং একজন অভিনেতাকে নিয়ে কোনো সোলো পারফরমেন্স হতেই পারে, কিন্তু যখন আমরা 40 জন, 30 জন, 50 জন মিলে কোনো কাজ করছি, তখন তো এরকম হওয়ার সম্ভাবনা নেই যে প্রত্যেকেই সমান স্কিলফুল। আমাদের দেশে সেই রকম সুযোগ নেই থিয়েটার কর্মীদের জন্য, এখনও সেরকম চর্চার জায়গা নেই, ইনস্টিটিউশনের জায়গা থেকেও নেই যে আমরা সবাইকে ওই ক্যাম্পে, বার্সেলোনার ক্যাম্পের মতো করে তৈরি করতে পারবো। তাও কেউ কেউ বিশিষ্ট হয়ে যাবেন, কেউ কেউ তার কাজের মধ্য দিয়ে অনেকে অনেকটা আগের থেকে কাটিয়ে উঠবেন, অনেকে অনেকখানি কাটিয়ে আরও অনেকটা এগিয়ে আসবেন তাদের পারদর্শিতার মধ্য দিয়ে। সেগুলো তো ঘটবেই, সেই ঘটনাবলী তো ঘটবেই। কিন্তু ওই ব্যালেন্স করবার জন্য, যে একটি টিমে যদি 30 জন থাকে, 30 জনকে নিয়ে আমি ঠিক কীরকম কাজ করতে পারবো, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে সেটা ব্যালেন্স করতে গিয়েই তাদেরকে ভাবতে হচ্ছে টিমের কথা মাথায় রেখে, যে আমি কোন থিয়েটারটা এদের সাথে করলে এটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে, এবং কোন থিয়েটারটা আমার করতে খুব ইচ্ছা করছে কিন্তু আমি এখন করতে পারবো না, আমার সোর্সেস বা আমার রিসোর্সেস নেই। সেই জন্যে এটাও একটা কারণ, রিসোর্সেসও একটা কারণ। মানে এটা কারো দোষ নয়, এটা
সময় এটা আমাদের দিয়ে করিয়েছে। সময়ের মধ্যে যে যখন পড়েছি তখন তাকে সময়ের মতো করেই সময়কে ব্যবহার করতে হয়েছে, বাধ্য হয়েছে অনেকে। চাইলেও, মন থেকে প্রাণ থেকে চাইলেও, যেমন আমাদের অনেক বন্ধুরা থিয়েটারে আর থাকতে পারেননি, জীবন তাদের নানা দিকে নিয়ে গেছে। আর অনেকে এই নানা দিকে চলে যাওয়ার প্রবণতার গভীরতার মধ্যে দাঁড়িয়েও তাদের নিজেদেরকে সরল স্বাভাবিকভাবে রেখে 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 থিয়েটারের কাজে নিজেদেরকে রেখে গেছেন। দুটোই ঘটেছে। ফলত এটা সময়ের দাবি। সময় একরকম থিয়েটারের জন্ম দেবে, সেখান থেকে আর এক রকম থিয়েটারের কাছে আমাদের নিয়ে যাবে। আমাদের ফ্লেক্সিবল থাকতে হবে যাতে আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করতে পারি। এবং আরেকটা কথা, আমাদের এই বিষয়েও ফ্লেক্সিবল থাকতে হবে, আমরা যাতে কোনো প্রিনোশন থেকে এইভাবে ধরে না নিই যে থিয়েটার এটাই এবং একমাত্র এটাই। এর বাইরে আরও অনেক কিছু থিয়েটার হতে পারে। সময় সেটা দেখাবে, সময়ই সেটার সামনে আমাদের দাঁড় করিয়ে দেবে। তখন আমরা দেখব যে থিয়েটার কত রকমভাবে হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু আমি একটা বিষয়ে অন্তত স্পষ্ট, যে থিয়েটারটি সরাসরি যোগাযোগের মাধ্যম এবং এটি ভিডিও মধ্য দিয়ে প্রেজেন্ট করবার কোনো মানে নেই। সেখানে কোনো থিয়েটার হয়ে উঠবে না। সেটা থিয়েটার হয়ে উঠতে গেলে তাকে সরাসরিই যেতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের এখানে যারা এখন অসাধারণ থিয়েটারে কাজ করছেন, সারা ভারতবর্ষ জুড়ে যারা চেষ্টা করছেন, নতুন ছেলেমেয়েরা যারা চেষ্টা করছেন, আমাদের বয়সী, আমাদের থেকে পরবর্তী জেনারেশন যারা চেষ্টা করছেন অন্যরকমভাবে থিয়েটারকে খোঁজার, তারা খুঁজুক না তাদের মতো করে। খুঁজতে খুঁজতেই তো পথ বেরোবে। হ্যাঁ, ভুল হবে, ভ্রান্তি হবে, হ্যাঁ আমাদেরকে অনেকে সমালোচনা করবে, আমরাও সমালোচিত হব অন্যদের দ্বারা, সব কিছু ঘটবে। কিন্তু তারপরেও তো এটা সত্যি যে আমরা এই কাজগুলো করছি ভালোবেসে। আমরা নিজেদের আত্মসমালোচনা করতে হবে এই জন্য যে আমরা এই বিষয়টিকে ভালোবাসি। এর ভেতরে এন্টারটেনমেন্টই আমাদের ভেতরে যাতে ভালোবাসা দিয়ে গড়ে ওঠে, হ্যাঁ, কোনো ছক দিয়ে নয়, আলাদা করে, তাহলে সেটা অনেক দিন ধরে প্রবহমান থাকবে। তাহলে এটা এরকম সময়ের বিভিন্ন যে দুবিধা আছে, সময়ের যে বিভিন্ন দুশ্চিন্তা আছে, সেটাকে তখন এড়িয়ে গিয়েও এ থেকে যেতে পারবে। ঠিক যেরকমভাবে ফোক আর্টিস্টরা যে কোনো অবস্থায় দাঁড়িয়েও এখনও তাদের কাজ করতে পারবেন। তাদের কাছে সেই তারা পিঁপড়েদের যেমন এই সময় খাদ্য সংগ্রহে কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের মানুষদের হচ্ছে, কারণ ওরা ওদের খাবার দাবারকে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন যে আমরা এখান থেকে এটা বা এটা আমরা এগুলো খেয়ে চলে যাব। মানুষ তো সর্বভোগ প্রাণী, সে তো সবই খায় এবং সব কিছুকেই সে গ্রহণ করে। এবং গ্রহণ করে দেখি না, আমরা গ্রহণ তো করলাম, অনেক কিছুই তো গ্রহণ করেছি এতদিন ধরে, কোনোটাই তার সময়ের থেকে ঊর্ধ্বে নয়, তার সময়ের মধ্যে দাঁড়িয়ে গ্রহণ করে আমরা সেই কাজগুলো চালিয়েছি। সুতরাং আগামী দিনেও সময় যেভাবে আসবে সেভাবেই আমাদের থিয়েটারকে নিয়ে যেতে হবে। খালি আমাদের মাথায় রাখতে হবে ইতিহাস থেকে, তার পর্যটন থেকে আমাদেরকে এটা শিখতে হবে, এটা জানতে হবে, এটা নতুন প্রজন্মকে আরও বেশি করে খোঁজ লাগাতে হবে যে কেন, কী জন্য, কীভাবে থিয়েটার মানুষের কাছে পৌঁছেছিল। এবং সেই মূল ধারাটি আজও যেরকম মানুষের জন্ম হয়, তার মূল সূত্রটা তো এক, পিতামাতার মিলন এবং একটি সন্তানের জন্ম। সুতরাং সেটা তো কোথাও নষ্ট হচ্ছে না। টেস্ট টিউব বেবি বেরিয়েছে, কিন্তু সেটা বিকল্প একটি পদ্ধতি, কিন্তু মূলত ওইভাবেই, মানে তাদের সম্পৃক্ত হতে হয় তাদের সন্তান জন্ম বা উৎপাদন করতে গেলে, যাই বলি আমরা। তো সেরকম থিয়েটারও যদি জন্ম দিতে হয়, উৎপাদন করতে হয়, আমাদের ওই মূল সূত্র থেকে সরে গেলে খুব একটা বেশি কোনো লাভ নেই। মানে প্রকৃতি থেকেও আমরা তার মূল সূত্র থেকে সরতে শুরু করলে আমরা তার নানা রকম আঘাতে জর্জরিত হব। তবে আমরা বুঝতে পারবো যে একটা নির্দিষ্ট ধারণার বা নির্দিষ্ট মানসিকতা নিয়েই চললে হবে না, আমাদেরকে সব মানুষের কাছে যেতে হবে। বিরোধিতা থাকবে, নানা ধরনের বিরোধিতা থাকবে, কিন্তু সেই মানুষদেরকেও আমাদেরকে বুঝতে হবে তারা বিরোধিতা কেন করছেন। আমরা কেউ কারো শত্রু নই। এই মনোভাব নিয়ে যদি আমরা কাজ করতে পারি, এই মনোভাবটা যদি আমরা রাখতে পারি যে আমরা একই কাজ করতে চাই, খালি হয়তো পথটা আলাদা, কেউ এইভাবে বেঁকে যেতে চাইছে, কেউ এরকম একটা সোজা রাস্তায় যেতে চাইছে, কিন্তু জীবন সংগ্রামের মুখোমুখি হয়ে সেটা কিন্তু এক। আমাদের সবাইকে রুটি রুজির লড়াই করতে হচ্ছে, আরও অনেক কিছু লড়াই করতে হচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে আমাদের থিয়েটারকে বাঁচাতে হবে। ফলত ইতিহাস থেকে, বর্তমান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তবেই আমরা আমাদের ভবিষ্যতের থিয়েটারকে কিভাবে দেখব, কি করে দেখতে পারি সেটা বানাবো। সেটা দূরত্ব নির্মাণ করে দর্শক আসনে এবং অভিনেতাদের মধ্যে সেইভাবে সম্ভব হবে কি, নাকি সেখানে আমরা খুব অল্প সংখ্যায় কিছু 4-5 করে ছোট ছোট টিম করে আমরা অনেক রকম ছোট ছোট নাটক বানিয়ে আমরা সেগুলোকে ইন্টিমেট স্পেসে হোক, প্রসেনিয়ামে হোক, ওপেন এয়ারে হোক, নানা জায়গায়, গাছতলায়, জামতলায়, ছাদে, যেখানে খুশি আমরা করে বেড়াবো। আমাদের মূল কাজটা কিন্তু আসলে ওই যোগাযোগ তৈরি করা। ওই যোগাযোগটা আমাদের তৈরি করতেই হবে এবং সেই জায়গাটায় আমাদের
সচেষ্ট থাকতেই হবে। এই যোগাযোগ তৈরি করবার পরে যদি আমাদের কাছে আরও অনেকটা সময় থাকে নিজেদের কথা আলোচনা করার জন্য এবং বলার জন্য এবং এন্টারটেন করবার জন্য, আমরা নিশ্চয়ই সেগুলো করব, অসুবিধা নেই তো। আমরা যতক্ষণ সুখে আছি, আনন্দে আছি, আমাদের বিনোদনে কোনো অসুবিধা নেই তো, আমরা বিনোদিত হতে ভালোবাসি। কিন্তু যখন আমাদের উপর একটা সময়ের ক্রান্তি নেমে আসে আমাদের জীবনের উপরে, তখন থিয়েটারের দায়িত্বটা বোধহয়, দায়বোধটা বোধহয় কিছুক্ষণের জন্য হলেও একটু বদলে যায়। এবং সেই কিছুক্ষণের বদলে যাওয়াটা আসলে এই রকম আগত সময় সম্পর্কে আমাদেরকে সচেতন করবার জন্যই, এরকম আগত সময়ে কে বোঝবার জন্যে, তার বিভিন্ন যে সংক্রমণ আছে, কনস্পিরেসি আছে, কত কিছু হতে পারে। যেমন দুদিন বাদে হয়তো আমরা দেখবো যে শনি পুজোর মতো এরকম পুজো শুরু হয়ে যাবে, মানে মানুষজন হয়তো সেটাও একটা পারফরমেন্স, পুজো অর্চনার মধ্য দিয়ে প্রার্থনা করবে যে আমাদেরকে এই ক্রান্তিকাল থেকে উদ্ধার করুন। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ভাবতে হবে থিয়েটারের মানুষদের যে উদ্ধার হতে গেলে মানুষের সচেতনতা প্রয়োজন, উদ্ধার হতে গেলে মানুষের সাথে মানুষের ভেদভাব অনেকটা দূর করে ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে, পৌঁছে যাওয়ার মধ্য দিয়েই সেটা গড়ে তুলতে হবে। এবং আর কোনো উপায় নেই, মানে খুব বেশি তাত্ত্বিকতা দিয়ে আমার মনে হয় না যে রাস্তার কাজটা করা যাবে বা পথের কাজটা করা যাবে। কারণ এখন যে রিহার্সালে 4 জন এসে মিট হবে, 5 জন এসে মিট করবে, যেখানে রিহার্সাল করবেন সেই পাশের মানুষগুলো, তাদের সমর্থনও প্রচণ্ড জরুরি। তারা যদি অবজেকশন করেন, তারা যদি বলেন না এরকম কাজ চলতে দেবো না, কে কি ভয়ে ভ্রান্তিতে আছে, তাহলে তো সচেতনতার কাজ করতে হবে থিয়েটারকে। সে যদি তার কমিউনিটিকে সচেতন করতে পারে তবেই তো সে তার কারোর উঠোনে গিয়ে কাজ করতে পারবে, বা একটি প্রসিনিয়াম মঞ্চে অভিনয় করার সময় তার দর্শককুলকে পাবে, তাদেরকে কাছাকাছি। এবং সামগ্রিকভাবে সচেতনতা তৈরি করতে হবে, ফ্যাক্ট রিয়েলিটি চেক করে বুঝে সেগুলো তাকে করতে হবে। আমি আশা করি যে এইরকম একটি নতুন অনুসন্ধান একটি পুরাতন থিয়েটারের মধ্য দিয়ে, পদ্ধতির মধ্য দিয়ে যেতে যেতে আমরা আমাদের সময়ে আর এক রকমভাবে পাবো, এবং সেই অনুসন্ধানটা আমাদেরকে হতাশ করবে না, বরং আমাদের নানা রকম আরও অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করবে, আমাদেরকে আর একভাবে ভাবতে শেখাবে। আজকের পদ্ধতিতে দাঁড়িয়ে আমাদের খুব পায়ের উপর পা দিয়ে বসে থিয়েটার চর্চা করবার খুব একটা জায়গা নেই। এই সময় থিয়েটারকে মানুষের জন্য, তার কাজের জন্যই ব্যবহার করা অন্তত সঙ্গত হবে বলে আমার মনে হয়। আমি বিশ্বাস করি আগামী থিয়েটার মানুষের কাছে পৌঁছে যাক, মানুষের জন্য তাদের আনন্দ দিক, এবং সেই আনন্দের বাস্তবতায় সে যাতে তার জীবনকে, তার জীবনবোধকে প্রাণিত করতে পারে, সেটাকে সে দেখতে পারে, এবং সে নিজে তাই নিয়ে নিজের ভেতরে এবং প্রতিবেশীর মধ্যে যাতে সেই চর্চাকে দর্শকরা ছড়িয়ে দিতে পারেন, তবেই আমাদের থিয়েটার ছড়াবে এবং তার প্রোগ্রামটি একটি মানে আপাত শৌখিন একটি মানে অ্যামেচারিস জায়গা থেকে আদতে প্রফেশনাল হয়ে উঠবে। এবং অর্থনীতির কথাটাও ভাবতে হবে, বিকল্প অর্থনীতি কিভাবে করা যেতে পারে। অনেক মানুষ নানা রকম কাজ করে, চাকরি বাকরি করে থিয়েটার করেছেন এতদিন, তাদের যোগদান অনেক ক্ষেত্রে, আমরা অনেকে যারা কোনো কিছু করি না শুধু থিয়েটার করি, তাদের থেকে অনেক ক্ষেত্রে অনেক সময় সেটা কিন্তু উজ্জ্বল মাত্রা বহন করেছে। সুতরাং ভাবতে হবে, শুধু ওই পিঠ চাপড়ে গেলে হবে না, পিঠ চাপড়ানির মধ্য দিয়ে বোধবাসীকে খুইয়ে ফেললে হবে না। এটাও বুঝতে হবে যে আমি যখন সর্বক্ষণের কর্মী হতে চাই থিয়েটারের, তাহলে তার যে সর্বক্ষণের কাজকর্ম সেটাকে কিভাবে দেখতে হবে, মানে একটা নির্দিষ্ট সময় অবধি অন্তত তাদের নিয়ম করে গুরুত্বপূর্ণভাবে সেই কাজটা করতে হবে। সর্বক্ষণের কর্মী বলে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেও হবে না, চর্চাহীন হয়ে থাকলেও হবে না। কারণ আমি এরকম অনেক মানুষকে চিনি যারা হয়তো সর্বক্ষণের কর্মী নন, কিন্তু তারা অনেক বিষয়ে তাদের স্কিল তৈরি করেছেন, তাদের সে বিষয়ে চর্চা আছেন, তারা সেগুলো জানেন, করতে পারেন। কিন্তু আমরা সর্বক্ষণের কর্মী বলে হাওয়া লাগিয়ে ঘুরবো আর আমরা ইকোনমি তৈরি করব, এরকম ভেবে লাভ নেই। তাহলে অন্যরকমভাবে গায়ে গতরে খাটতে হবে, চেষ্টা করতে হবে। আমার আগামী প্রজন্মের উপর খুবই বিশ্বাস, এবং আমাদের সকলের উপর, যারা আমাদের পথ দেখিয়েছেন, আমাদের সিনিয়র যারা কাজ করেছেন, যাদের থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি, এবং যারা আমাদের অনুপ্রাণিত করছেন এখনো, আমাদের বন্ধুরা, আমাদের সিনিয়ররা, আমাদের ভাইরা, সকলে মিলেই আমরা সৌভ্রাতৃত্বের সাথে ভাই বোন জগৎ সংসারের সকল মানুষ মিলে এই কাজটিকে, থিয়েটারকে সেই জীবনের কাছেই পৌঁছে নিয়ে যাই না। আর সেটা একটা হোক না নতুন ভাষা, নতুনভাবে হোক না, সেটা যে কোনো পদ্ধতির মধ্য দিয়ে, কিন্তু
শিক্ষা নিয়ে, অতীত থেকে শিক্ষা নিয়ে এবং বর্তমান থেকে শিক্ষা নিয়ে এক নতুন ভবিষ্যতের থিয়েটার গড়ে উঠুক না, তার ইকোনমিও গড়ে ওঠার জন্য আমরা আলোচনায় বসি, ভাবনা চিন্তা করি।